আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। কোস্টগার্ডের ৯টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মেট্রো রেলের কাজ এগিয়ে চললেও সংযোগ সড়ক না হওয়ায় সেবা বঞ্চিত হওয়ার শঙ্কা, চক্রাকার বাস সার্ভিস চালুর পরামর্শ। প্রকল্প শেষের ৬ মাস আগে ভাববেন সংশ্লিষ্ট। শীত আসতে না আসতেই চট্টগ্রামে করোনা পরিস্থিতির অবনতি। একদিনে শনাক্ত শতাধিক রোগী, স্বাস্থ্যবিধি না মানায় কারণ বলছেন চিকিৎসক। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ডের ৯টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা বলেন সরকার প্রধান। তিনি আরও জানান, ৭৫-এর পর যারাই ক্ষমতায় এসেছেন সমুদ্র সীমার অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ ছাড়া কেউই কাজ করেনি। কোস্টগার্ডের সুনাম রক্ষায় দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে বাহিনীর সদস্যদের কাজ করারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি, সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় ১৫ নম্বর ঘাটের কোস্টগার্ড ঘাঁটিতে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কমল। ধন্যবাদ। আজকে আসলে উপকূলরক্ষী কোস্টগার্ডের ইতিহাস একটি নজিরবিহীন অনন্য দিন হয়ে থাকবে। একযোগে ৯টি জাহাজ এবং একটি ঘাঁটির কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে 2টি জাহাজ আনা হয়েছে ইতালি থেকে এবং 5টি জাহাজ কিন্তু দেশে নৌবাহিনীর যে পরিচালিত ডকইয়ার্ডগুলো রয়েছে সেখানে প্রস্তুত করা হয়েছে। এবং আরেকটি বিষয়, জাহাজগুলির যে নামকরণের ক্ষেত্রে একটু করা হয়েছে। যে 2টি জাহাজ রয়েছে বড়, সেগুলো করা হয়েছে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন জাতীয় চার নেতা। সে জাতীয় চার নেতার মধ্যে 2জন ছিলেন কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী, তাদের নামে 2টি জাহাজ। এর আগে কিন্তু 2017 সালে এই বহরে আরও 2টি জাহাজ যুক্ত করা হয়েছে, যে জাহাজের নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ। এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে কিন্তু তিনি বলেছেন, উপকূল রক্ষী হিসাবে কোস্টগার্ডের ভূমিকা অবদান অনস্বীকার্য এবং সেই হিসাবে তিনি বাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। একই সাথে এই বাহিনীকে এগিয়ে নেওয়ার জন্য নানা পদক্ষেপের কথা তিনি বলেছেন। একই সাথে তিনি জানিয়েছেন তাদের এই বহরে কিন্তু একের পর এক জাহাজ যুক্ত হচ্ছে। বিশেষ করে 2014 সালের পরে কিন্তু তিনি ইতালি থেকে চুক্তি করেছিলেন জাহাজের, এবং সেই হিসাবে জাহাজ 4টি এসেছে। এবং কোস্টগার্ডকে বিশেষ করে জানেন যে বাংলাদেশে কিন্তু যে মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড একটা বড় ধরনের ভূমিকা রেখে চলেছে, এবং একই সাথে সমুদ্র সম্পদ রক্ষা এবং উপকূল এলাকায় চোরাচালান দমন, মানব পাচার রোধ এবং মাদক পাচার রোধের ক্ষেত্রে কিন্তু এই কোস্টগার্ড একটি উপকূলরক্ষী কোস্টগার্ড একটা বড় ধরনের ভূমিকা রাখছে। আর তাই প্রয়োজন হয়ে পড়েছে এই বাহিনীর আধুনিকায়ন। সেই হিসাবে কিন্তু একের পর এক জাহাজ সংগ্রহ করা হচ্ছে এই বাহিনীর জন্য, এবং এটিকে আরও বলা হচ্ছে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কিন্তু প্রধানমন্ত্রী ঢাকা থেকে জানিয়েছেন। এখানে আমরা দেখেছি কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারাও বলেছেন কোস্টগার্ডকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকার বিভিন্ন অবদানের কথা। একটি বিষয় যেটি প্রধানমন্ত্রী বারবার বলেছেন, 1994 সালে বিরোধী দলে থাকা অবস্থায় আওয়ামী লীগ জাতীয় সংসদে এই কোস্টগার্ড বিলটি উত্থাপন করেছিলেন, যেটি পরে আইন হয়ে এই কোস্টগার্ডটি গঠিত হয়েছে। তিনি কিন্তু সেই স্মৃতিচারণ করেছেন। তো বলা চলে এই কোস্টগার্ডের ইতিহাসে আজকে একটি অনন্য দিন হয়ে থাকবে। সেই দিনটি হলো একদিনে 9টি জাহাজ, কোনো একটি বাহিনীতে 9টি জাহাজ এবং একটি ঘাঁটির কমিশনিং হওয়া আসলে বিশাল ব্যাপার। সেইটি আজকে কোস্টগার্ডে সম্পন্ন হয়েছে। একযোগে 9টি জাহাজ এবং একটি ঘাঁটির কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং কোস্টগার্ডে বহর যুক্ত হয়ে জাহাজগুলো আগামীকাল থেকে শুরু করবে সাগর এবং উপকূল রক্ষায়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল গণভবন থেকে প্রধানমন্ত্রী কমিশনিং করা 9টি জাহাজ এবং একটি ঘাঁটি যে কোস্টগার্ড যুক্ত হয়েছে তার সর্বশেষ।
চট্টগ্রামের পতেঙ্গার কোস্টগার্ড ঘাটে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চললেও এখনও শুরু হয়নি সংযোগ সড়ক বা সার্ভিস রোড নির্মাণের কাজ। ফলে শঙ্কা রয়েছে প্রকল্প শেষ হলেও সেবা বঞ্চিত হবার। মেট্রো ব্যবস্থাপক বলছেন প্রকল্প শেষ হবার 6 মাস আগে তারা সংশ্লিষ্টদের নিয়ে বসবেন। তবে স্টেশন ঘিরে চক্রাকার বাস সার্ভিস চালু করার পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা আগে থেকেই মহাপরিকল্পনার তাগিদ দিয়েছেন। আজহার লিমনের রিপোর্ট। রাজধানীর তুরাগের ধৌর এলাকা মেট্রো রেলের প্রথম স্টেশন থেকে দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। এই এলাকা থেকে শাহবাগ পল্টন হয়ে মতিঝিল পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 3 ঘন্টা। অথচ একই গন্তব্যে মেট্রো রেলে যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো। তাই এখানকার মানুষের প্রতীক্ষা কবে হবে মেট্রো রেল। দিয়াবাড়ি থেকে মেট্রো লাইন শুরু হয় এমন অপেক্ষা আছে আশপাশের ডিওএইচএস, বিমানবন্দর, বাউনিয়া উত্তর আশুলিয়া এলাকার লাখ লাখ নগরবাসীর। বলা হচ্ছে আগামী বছরের ডিসেম্বরেই চালু হচ্ছে মেট্রো রেল, আর সে লক্ষ্যে কাজও এগিয়ে নেওয়া হচ্ছে চলমান প্রকল্পে। কিন্তু যাদের লক্ষ্য করে নেওয়া প্রকল্প, সেসব সুবিধাভোগীদের স্টেশনে যাতায়াতের জন্য যে সড়ক ব্যবস্থাপনার দরকার, তার উন্নতি হয়েছে কতটা? ওই যে দেখেন মেট্রো রেল, তো এখান থেকে দেখা যাচ্ছে খুব কাছে মেট্রো রেলটা, তো ওখানে যে যাব তো যাওয়ার মতো তো এরকম মানে রাস্তা নাই। দূরত্ব তো 5 মিনিট দূরত্ব, কিন্তু আমাদের ভাঙাচোরা রাস্তার জন্য আমাদের কোনো সংযোগ নেই, যেতে আমাদের প্রায় রিক্সা দিয়ে 40-45 মিনিট লেগে যায়। সরেজমিন ঘুরে দেখা গেছে মেট্রো রেলের প্রথম 3টে স্টেশন রাজুক পরিচালিত উত্তরা 3য় প্রকল্প এলাকায় এখনো বসতি গড়ে ওঠেনি। তাই প্রাথমিক সুবিধাভোগী আশপাশের নগরবাসী। রাজুক সহ বিভিন্ন সংস্থার এসব এলাকা সংযোগ করে সড়ক করার মহাপরিকল্পনাও আছে, কিন্তু বাস্তবে এসব সড়ক কিংবা সংস্কারের কোনো কাজই শুরু হয়নি। চালু করার যথেষ্ট আগে আমরা অ্যাটলিস্ট 6 মাস আগেই ওনাদের সাথে যোগাযোগ করব এবং আমরা আন্তঃসংস্থা মিটিং করব, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে স্টেশনগুলোতে আসতে পারে একটা ব্যবস্থা নিশ্চিত করব। পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন আগ থেকে পরিকল্পনা না নিলে আর্থিক ক্ষতিতে পড়তে পারে এই প্রকল্প। যে রোড গ্রিডটা উত্তরা 3rd ফেজে দেওয়া আছে, এটাকে যদি ডেভেলপ করে ফেলতে পারি তাহলে অনেক লোকে কিন্তু এয়ারপোর্ট থেকে অফলোডেড হয়ে মেট্রোর তখন কিন্তু যাত্রী হিসাবে তারা নিজেরাও উপকার পেতে পারে, সাথে সাথে ফিডার বাস সার্ভিস যারা যাত্রী কানেক্ট করে এখানে একটা ডোর টু ডোর ফ্যাসিলিটির ব্যবস্থা করবে, টিকিট থাকবে একটা। শহরের ভেতরের মেট্রো স্টেশনগুলোর জন্যও নেই সংযোগ সড়ক বা সার্ভিস রোড। তাই এসব স্টেশনমুখী যানবাহনগুলোর কারণে উল্টো যানজটের শঙ্কা আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ফেসবুক, গুগল, ইউটিউব থেকে এখনই ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। সিঙ্গাপুর বাংলাদেশ দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি প্রধান বাধা, মানতে নারাজ মন্ত্রী। চট্টগ্রামে শীত আসতে না আসতেই স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এক সপ্তাহে প্রতিদিন শতাধিক শনাক্ত হয়েছেন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বেড়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে মনে করেন স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। 1 মাস আগে দৈনিক আক্রান্ত হতো 40 থেকে 50 জন, কিন্তু গত 5 দিনে করোনা পরীক্ষার ভিড় যেমন বেড়েছে, তেমনি আক্রান্ত রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। গত 13ই নভেম্বর 1062টি নমুনা পরীক্ষায় নতুন করে 146 জন আক্রান্ত হয়েছে। শীতের প্রকোপ বাড়ায় ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। লোকজন যেভাবে খুব সাহসিকতার সাথে রাস্তাঘাটে মাস্ক ছাড়া চলতেছে, বিভিন্ন সমাবেশে যেভাবে মাস্ক ছাড়া আছে, করোনা ছড়ানোর কারণ হবে সেটা। গত 3 মাস ধরে করোনা আক্রান্তের হার ছিল 6 থেকে 8%, তবে কয়েকদিনে তা 13%-এ উঠে এসেছে। শীত শুরু হলে এই করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাবে, সে আশঙ্কাই সত্যি হতে চলেছে। সঠিক স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা না গেলে করোনার দ্বিতীয় ঢেউ রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন সিভিল সার্জন। জনবল এবং অবকাঠামো দিয়ে কোভিড-19 আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার মতো কিন্তু আমাদের সামর্থ্য নেই। চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হয়েছিল গত 3রা এপ্রিল। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,500। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সংগঠনের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কাজ করবে যুবলীগ।
পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে বনানী কবরস্থানে ১৫ই আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ২০১ সদস্য বিশিষ্ট কমিটি। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে কার্যনির্বাহী কমিটি। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দাবি পর্যবেক্ষণ করে সাংগঠনিক সিদ্ধান্ত নেবার কথাও জানান তিনি। এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, তৃণমূলকে আরও শক্তিশালী করা হবে। মানবতার কারণে আমরা সর্বদাই প্রস্তুত। যদি এই মানুষের অকল্যাণের জন্য যদি কেউ ভূমিকা যায়, সে ব্যাপারে আমরা প্রতিরোধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। এমন একটা সংগঠন আমার মনে হয় আমরা সৃষ্টি করতে পেরেছি এই কমিটির মাধ্যমে, যেটা মেধাসম্পন্ন একটা কমিটি এবং যেটার মধ্যে দেশপ্রেমিক যুবনেতারা রয়েছে এবং এই কমিটি করোনার সংকট মোকাবিলা ও বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করছে এয়ারপোর্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে শিউলি। করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় সারা বিশ্বে নানা ধরনের প্রস্তুতি চলছে এবং কোনো কোনো দেশে কিন্তু এরই মধ্যে আংশিক লকডাউন শুরু হয়েছে এবং করোনার সেকেন্ড ওয়েভের যেন আমাদের দেশে করোনার আবারও নতুন করে ব্যাপকভাবে বিস্তার ঘটতে না পারে, সেটার অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর, বিমানবন্দর কর্তৃপক্ষ, বিভিন্ন সংস্থাগুলো প্রস্তুতি নিচ্ছে এবং আজকে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির একটি মিটিং এখানে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে বিমানবন্দরে যে দায়িত্বপ্রাপ্ত যে সংস্থাগুলো আছে তারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন যে আমাদের যে প্রথম দফায় যে করোনা সংক্রমণ হয়েছিল সেখানে আসলে বিদেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণ হয়েছিল অনেকটাই দায়ী করা হয়। তাই দ্বিতীয় দফায় যেন সেই সংক্রমণ যেন আবার নতুন করে না বাড়ে, সেটার জন্য আরও কী ব্যবস্থা নেওয়া যায়, বর্তমানে যেসব ব্যবস্থা আছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, সামাজিক দূরত্ব মেনে চলা, যে বিষয়গুলো সেগুলো যেন কঠোরভাবে মেনে চলা যায়, সেটার জন্য আজকের এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির মিটিং। তো এখানে আমরা যতটুকু জানি যে এর মধ্যে কিন্তু আসলে করোনা নেগেটিভ শরৎ বাধ্যতামূলক করার একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং সেটি এখনও কার্যকর করা হয়নি। এছাড়া বিমানবন্দরে যে স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার, নার্স, স্যানিটারি ইন্সপেক্টর এবং থার্মাল স্ক্যানার সহ অন্যান্য যেসব বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার বিষয়ে আরও কতগুলো বাড়ানো যায়। স্বাস্থ্য কর্মকর্তা ইতিমধ্যে কিন্তু ডাক্তারের সংখ্যা বাড়ানো হয়েছে, নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া বিমানবন্দর বিদেশ থেকে যারা আসেন তাদের যে স্বাস্থ্য পরীক্ষা এবং করোনা পরীক্ষা যেন করোনা আক্রান্ত কোনো রোগী যেন দেশে প্রবেশ করতে না পারে এবং যারা আসবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের বৈঠকে প্রস্তুতির বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং কিছুক্ষণ পরই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আমাদের সাথে কথা বলার কথা রয়েছে। এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবশেষ। ফয়সাল। সহকর্মী হাজেরা শিউলি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। উচ্চ আদালত নির্দেশ দিলেও এখনই ফেসবুক, গুগল, ইউটিউব থেকে ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। এক্ষেত্রে সিঙ্গাপুর বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিকেই বাধা হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা, যদিও চুক্তিতে পার পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। শুভ খানের রিপোর্ট। তথ্যের চাহিদা পূরণে অনলাইনে সংবাদপত্র পড়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রাউজিংয়ে হরহামেশায় চোখে পড়ে দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। আবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও দেশীয় বিজ্ঞাপনের হার দিন দিন বাড়ছে। বেসিসের তথ্যমতে ফেসবুক, গুগল, ইউটিউবে বিজ্ঞাপন বাবদ বছরে প্রায় ২,০০০ কোটি টাকা যাচ্ছে, অথচ উল্লেখযোগ্য রাজস্ব পাচ্ছে না সরকার। এ অবস্থায় ফেসবুক, গুগল থেকে ভ্যাট আদায়ে এনবিআরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা বলছেন সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় ফেসবুক, গুগল সিঙ্গাপুরে অফিস চালু করে বাংলাদেশে সেবা দিচ্ছে। সেক্ষেত্রে সিঙ্গাপুরে কর পরিশোধ করলে বাংলাদেশকে শুল্ক দিতে হবে না। যেহেতু বাইলেটারাল এগ্রিমেন্ট আছে, সেই বেসিসে ওরা যদি সিঙ্গাপুরে ট্যাক্স দিয়ে থাকে তাহলে আমাদের এখানে ট্যাক্স এক্সেম্পট, কারণ ওর যদি ট্যাক্স দেয় তাহলে ওর জন্য ডাবল ট্যাক্সেশন হয়। তবে এই যুক্তি মানতে নারাজ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
ফেসবুক অরিজিনালি ইউএস কোম্পানি, যদি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হতো তাহলে আমরা এই যুক্তিটা মানতে পারতাম। এইসব খোরা যুক্তি আমার মনে হয় না যে আমাদের কাছে গ্রহণযোগ্য। আর সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানাতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। পেপারে দেখেছি যে হাইকোর্টের রায় এদের কাছ থেকে আদায় করা হোক, এবং অফিসিয়ালি রায় মনে হয় এখনও রায়ের কপিটা আমাদের কাছে আসে নাই, এখনও আসলে আমরা ডিটেলস দেখে নেব। এ বিষয়ে ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাস রশিদ দিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হিমালয়ের হিমেল বাতাস আসার সাথে সাথে উত্তরা জেলার ঠাকুরগাঁওয়ে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। শীত আসার আগেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে পিঠাপুলির আয়োজন। এই কারণে হাট বাজারগুলোতেও চাহিদা বেড়েছে সুস্বাদু খেজুর গুড়ের। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কুয়াশায় ঢাকা ভোর, সূর্যোদয়ের সাথে সাথে গাছিরা ছুটেন খেজুরের রস সংগ্রহে। সারি সারি গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে সারা রাত ফোঁটা ফোঁটা করে জমা রস নামাতে থাকেন গাছিরা। এরপর জড়ো করেন রসের হাঁড়িগুলো। রস সংগ্রহ শেষ হলে হাঁড়িগুলো নিয়ে ছুটেন চুলার কাছে। ছাঁকনিতে ঢেলে চুলার উপর বড় বড় টিনের পাত্রে জমিয়ে গুড় তৈরির পালা শুরু হয়। খড়কুটোর ঘণ্টাখানেকের জালে রস ঘন হয়ে রূপ নিতে থাকে গুড়ে। গরম ঘন রস নামিয়ে ছোট ছোট খাঁচে ঢেলে গুড়ের চাকা তৈরি করা হয়। ঠান্ডা হলেই শক্ত গুড়ে রূপ নেয়। কাতি মাসের প্রথমের দিকে এখানে আসছি, এসে এই ধরনের গাছের কাজ শুরু করেছি। আমরা গুড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তৈরি করি এবং বাজারে সেগুলো সেল করি। এখানে রসও খাওয়া যাচ্ছে, গুড়টাও পাইতেছি, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল গুড়। রাজশাহী জেলার গাছিরা ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের খেজুর গাছ চুক্তিতে লিজ নিয়ে এই গুড় তৈরি করেন। 15-20 জন লোক আমরা এই গাছের উপর খাটতে পারছি। তো আশা করছি যে এই 4 মাস আমরা কাজ করলে পারে এখনো অনেকগুলি টাকা আমরা কামাই করতে পারবো। উদ্যোক্তা রবিউল জানান, শীতের 4 মাস 5 শতাধিক খেজুর গাছ 20,000 টাকায় লিজ নিয়ে প্রতিদিন গড়ে 120 কেজি গুড় উৎপাদন করছেন। আর পাইকারিতে প্রতি কেজি গুড় বিক্রি করেন 110 টাকা কেজি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমিটে, যে কারণে আপাতত স্থগিত করা হয়েছে জামাল ভূঁইয়াদের নির্ধারিত অনুশীলন। দ্বিতীয় ম্যাচ সামনে রেখে রোববার সকাল 9টায় পুরো দল অনুশীলন করার কথা ছিল। কোচের করোনা নিশ্চিতের পর তড়িঘড়ি করে স্থগিত করা হয় অনুশীলন। গুঞ্জন আছে কোচের সাথে আরও বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন, তবে অন্যদের ব্যাপারটি নিশ্চিত করেনি বাফুফে কর্তৃপক্ষ। 17 নভেম্বর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ডাগ আউটে থাকতে পারবেন না কোচ। সেক্ষেত্রে সহকারী কোচ থাকতে পারেন সুফিলদের দায়িত্বে। এছাড়া ফুটবলারদের কেউ আক্রান্ত হলে সেক্ষেত্রে বিপাকে পড়তে হতে পারে। আসন্ন ম্যাচ নিয়ে আইসোলেশনে থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন জেমি, যদিও তার দেহে করোনা ভাইরাসের খুব বেশি লক্ষণ নেই বলে জানা গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। কোস্টগার্ডের 9টি জাহাজ ও 1টি ঘাটের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মেট্রো রেলের কাজ এগিয়ে চললেও সংযোগ সড়ক না হওয়ায় সেবা বঞ্চিত হওয়ার শঙ্কা। চক্রাকার বাস সার্ভিস চালুর পরামর্শ। প্রকল্প শেষে 6 মাস আগে ভাববেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।